রত্নপুর গ্রামের শেষ প্রান্তে ভাঙা খড় মাটির কুটিরে রাধিকা ও তার অসুস্থ মা যোগমায়া থাকত। ভোরে রাধিকা রাজপ্রাসাদে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মা, ও মা, এখনো উঠলে না? বেলা হয়ে গেল যে। এই তো রে মা, চোখটা খুললাম মাত্র। তুই বের হ, তোর তো আবার রাজবাড়ির কাজ। হ্যাঁ, রাজবাড়ির কাজ। রাজরানীর তো কোনো চিন্তাই নেই। সাত সকালে ওঠো, ওনার আলতা সিঁদুর গোছাও, আর দামি শাড়ি গয়না পাহারা দাও, আর ছায়ার মতো ওনার পেছনে ঘুরে বেড়াও। উনি তো রাজপ্রাসাদের পালঙ্কে বসে রাজযোগ ভোগ করবেনই। আর তুমি নিজেকে দেখেছ দিনে দিনে কেমন শুকিয়ে যাচ্ছ? ওরে, এ তো বয়সের দোষ। শরীর তো আর আগের মতো চলে না। এটা বয়স নয় মা, এটা আমাদের অভাব। রানীমার সামান্য একটু জ্বর সর্দি হলে দূর দূরান্ত থেকে নামি কবিরাজরা আসে, আর আমাদের বেলায় আমরা মরি কি বাঁচি কার কি এসে যায়। চুপ কর রাধি, অন্নদাতার নামে ওসব অলক্ষণে কথা বলতে নেই। নে, আমার কৌশদের বাটিটা দে আর তুই বের হ। এই নাও তোমার ঔষধ, আমি চললাম। রাধিকা হন হন করে রাজপথ দিয়ে হেঁটে প্রাসাদের দিকে যাচ্ছিল। প্রাসাদের পিছনের সিংহদুয়ারে পৌঁছতেই সে দেখল গ্রামের কয়েকজন চণ্ডাল আর দিন দরিদ্র মানুষ সেখানে ভিড় করে আছে। সবার চোখে মুখে ক্ষুধার জ্বালা আর আকুলতা। রাধিকা একটু আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে লাগল। ওগো রানীমা, আমার স্বামীটা কয়দিন ধরে বিছানায় ছটফট করছে। কবিরাজ ডাকার মতো একটা তামার পয়সাও ঘরে নেই। দয়া করো মা। স্নেহভরা চোখে নিজের হাতের সোনার বাউটিটা খুলে নারীর হাতে দিলেন। কেঁদো না, এই সোনার গয়নাটা বন্ধক রেখে বা বিক্রি করে আগে তোমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করো। যদি আরও লাগে, কোনো দ্বিধা না করে সোজা এই প্রাসাদে চলে এসো। আপনি মানুষ নন মা, আপনি সাক্ষাৎ দেবী। আপনার মঙ্গল হোক। একটা সোনার চুড়ি দিলে বড় মানুষ হওয়া যায় না। ওনাদের সিন্ধুকে এমন শয়ে শয়ে গয়না থরে থরে সব সাজানো আছে, একটা দিলে কি আর এসে যায়। দাসীদের প্রবেশদ্বারে আসতেই দ্বাররক্ষী রাধিকাকে পথ আটকাল। রাধিকা তখন এমনিতেই বিরক্ত ছিল। কিরে রাধিকা, আজ যে বড় হনহন করে আসছো, মুখটা অমন হাড়ি পানা কেন? শরৎ বাবু, প্রতিদিনের যে নামক, তাও পথ আটকাবে। বেশি কথা বাড়িও না তো, পথ ছাড়ো। বড্ড দেরি করে এসেছ রাধিকা, এতক্ষণ কোথায় ছিলে? যাও, এক্ষুনি রাজবাগান থেকে টাটকা বকুল ফুল তুলে নিয়ে এসো। মহারাজ আমার চুলে বকুল ফুলের মালা ভীষণ পছন্দ করেন, আর এক মুহূর্তও দেরি করবে না। যাও। আজ্ঞে রানীমা, রাস্তায় একটু ঝামেলা হচ্ছিল, তাই দেরি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। শোনো রাধিকা, আজ সন্ধ্যায় রাজগুরু আসবেন। তার আগেই পুরো রাজমহলটা ঝকঝকে পরিষ্কার করে ফেলবে। কোথাও যেন একটুও ধুলো ময়লা চোখে না পড়ে। যদি কোনো ত্রুটি দেখি, কিন্তু তোমাকে আমি ছাড়ব না। আজ্ঞে রানীমা। ঠিক তখনই ভারী বুটের আওয়াজ তুলে ঘরে ঢুকলেন রাজা প্রতাপাদিত্য। চওড়া ছাতি, তীক্ষ্ণ চোখ আর রাজকীয় গাম্ভীর্য। আরে দয়াময়ী, আজ আমাদের রাজগুরু রাজবাড়িতে আসছেন। তুমি তোমার সবচেয়ে সুন্দর গয়নাগুলো পরে রাজদরবারে এসো। তোমাকে দেখি যেন সবাই মুগ্ধ হয়ে যায়, আর আমাদের রাজবাড়ির সম্মান আরও বেড়ে যায়। তা তো অবশ্যই মহারাজ, কিন্তু আজ কেন জানি মনটা একদম ভালো লাগছে না। এই পুরনো গয়নাগুলো পরতেও আর ইচ্ছে করছে না। ও মা, একবার পরা গয়না নাকি পুরনো হয়ে গেছে। কি বিলাসিতা! সে কি কথা, রানীমার গয়না পুরনো লেগেছে? রাজ স্বর্ণকারকে এখনই খবর দেওয়া হোক। রাধিকা, যাও, রাজ স্বর্ণকারকে এক্ষুনি দরবারে হাজির হতে বলো। আজ্ঞে মহারাজ। রাত্রিবেলা ঘরে ফিরেই রাধিকা দেখল তার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। মা, ও মা, গা যে পুড়ে যাচ্ছে। এত জ্বর গায়ে, আমাকে আগে বলনি তো। কিছু না রে মা, একটু জল দে। তুই কিছু খেয়েছিস? এখন খাওয়ার কথা ছাড়ো, আমি এখনই গ্রামের কবিরাজ মহাশয়কে ডেকে আনছি। তুমি একদম নড়বে না।
মাঝরাতের নিঝুম অন্ধকারে রাধিকা একাই গ্রামের কবিরাজ মশাইয়ের ঘরের দরজায় গিয়ে ধাক্কা দিতে লাগলো। কবিরাজ মহাশয়, ও কবিরাজ মহাশয়, দরজাটা খুলুন না শিগগিরই, আমার মা খুব অসুস্থ, একবার চলুন। কে রে, মাঝরাতে চিৎকার করছিস কেন? কাল সকালে আসিস, এখন যা, আমাকে একটু ঘুমোতে দে। সকালে এলে আমার মা আর বেঁচে থাকবে না। আমি রাজবাড়ির রাধিকা, দয়া করে দরজাটা খুলুন। কবিরাজ মশাই বিরক্ত হয়ে দরজা খুললেন। রাধিকার কান্নাকাটি দেখে নিজের ওষুধের ঝুলিটা নিয়ে তিনি রাধিকার সাথে কুটিরে এলেন। যোগমায়ার নাড়ি পরীক্ষা করার পর কবিরাজের মুখ গম্ভীর হয়ে গেল। রাধিকা, এ তো সামান্য জ্বর নয় রে, তোর মায়ের দেহে এক ভয়ানক বিষ বাসা বেঁধেছে। কালকুটের মতো সে ধীরে ধীরে দেহটা ক্ষয় করে দিচ্ছে। সাধারণ লতাপাতার ওষুধে এ রোগ সারবে না। তবে কি কবিরাজ মহাশয়, আমার মা কি আর বাঁচবে না? একটা উপায় আছে। এই গ্রামের সীমানা ছাড়িয়ে যে গভীর অন্ধকার জঙ্গল আছে, যেখানে সূর্যের আলো কোনো দিন মাটি ছোঁয়নি, সেই সাপোৎসংকুল বনের গভীরে একটা অদ্ভুত লতা পাওয়া যায়। তার নাম নয়নতারা লতা। তার পাতাগুলো রূপোর মতো আর মূলটা সোনার সুতোর মতো অন্ধকারে চকচক করে। কিন্তু সেখানে যাওয়া মানে মৃত্যুর মুখে পা দেওয়া। তুই কি যাবি? মায়ের জন্য আমি আগুনে ঝাঁপ দিতেও পারি কবিরাজ মহাশয়। আপনি শুধু বলুন জিনিসটা দেখতে কেমন, আমি ওটা নিয়ে আসবই। রাতের অন্ধকারেই রাধিকা বনের দিকে রওনা হলো। জঙ্গলটা এতই নিবিড় যে ওপরের আকাশটাও দেখা যাচ্ছিল না। চারদিক থেকে ঝিঁঝি পোকার ডাক আর বুনো জানোয়ারের গর্জন আসছিল। হাঁটতে হাঁটতে রাধিকার পায়ের পাতা ফেটে রক্ত বেরোতে লাগল, কিন্তু সে থামল না। একসময় সে বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। চারপাশের সব গাছ একরকম লাগছে। আমি হেরে গেলাম, আমি আমার মাকে বাঁচাতে পারলাম না। হে ভগবান, তুমি এত নিষ্ঠুর কেন? হঠাৎ করেই তার চোখ গেল সামনে। একটা ভয়ঙ্কর ভাঙা পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটার সামনে এক অদ্ভুত কুঁজো বুড়ি বসে। ভয় পেলেও রাধিকা সাহস করে তার কাছে গেল। ও ঠাকুমা, তুমি এই মাঝরাতে এখানে কি করছো গো? তুমি কি জানো নয়নতারা লতা কোথায় পাওয়া যায়? আমার মা মৃত্যুর সঙ্গে লড়ছে, দয়া করে বলো না গো। কুঁজো বুড়ি রাধিকার দিকে তাকিয়ে এক ইচ্ছা পূরণকারী জাদুর সুতো বের করল। সুতোটির চারপাশে রহস্যময় সোনালি আলো ঝলমল করছিল। এই সুতোটা দেখছিস রে বাছা, এটা সাধারণ কোনো সুতো নয়। এটা হলো ইচ্ছা পূরণের মায়াজাল। এতে যতবার একটা করে গিট দিবি, তোর মনের একটা করে সুপ্ত বাসনা পূরণ হবে। ধন দৌলত, রাজমুকুট, রূপ যৌবন, ক্ষমতা, যা চাইবি হাত পাতলেই পাবি। সত্যি বলছো ঠাকুমা? যা চাইবো তাই পাবো? তাহলে তো এর কাছে আমি আমার মায়ের প্রাণ ভিক্ষাও চাইতে পারি। হ্যাঁ রে, প্রতি পূর্ণিমার রাতে একটা করে গিট বেঁধে তুই যা চাইবি তাই সত্যি হবে। কিন্তু মনে রাখিস, এর একটা কঠিন মূল্য আছে। এই সুতো তোকে যা দেবে তার বদলে তোর জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা তোর থেকে আস্তে আস্তে কেড়ে নেবে। আমার মতো এক ভিখারিনীর কাছে কি বা দামি জিনিস থাকতে পারে ঠাকুমা? ভাঙা একটা কুঁড়ো ঘর আর ছেঁড়া কাঁথা, তাছাড়া তো আমার কাছে কোনো সম্পদই নেই। আমার হারানোর কোনো ভয় নেই, তুমি আমায় ওটা দিতে পারো। ভেবে দেখ বাছা, পরে কিন্তু আর ফেরার পথ থাকবে না। আমি ভেবেই বলছি, আমার মায়ের প্রাণের চেয়ে আমার কাছে বড় কিছু হতেই পারে না। রাধিকা হাত বাড়িয়ে সুতোটা তুলে নিল। আর আশ্চর্য, চোখের পলক পড়তে না পড়তেই সেই বুড়ি যেন কুয়াশার মতো বাতাসে মিলিয়ে গেল। রাধিকা চমকে উঠল, কিন্তু ঠিক তখনই তার পায়ের নিচে নজর যেতেই দেখল সেখানে জল জল করছে সেই রূপলি পাতা আর সোনালি মূলের নয়নতারা লতা। রাধিকা গাছটি তুলে নিয়ে পাগলের মতো বাড়ির দিকে ছুটল। কুটিরে ফিরে রাধিকা লতাটি বেটে তার মা যোগমায়াকে খাইয়ে দিল। 1 ঘন্টার মধ্যেই যোগমায়ার গা কাঁপানো জ্বর কর্পূরের মতো উড়ে গেল।
সেদিন রাতেই ছিল পূর্ণিমা। মা ঘুমিয়ে পড়লে রাধিকা উঠোনে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় সেই রূপলি সুতোটা আরও বেশি চকচক করছিল। সে প্রথম গিঁটটা বাঁধল। আমি এই রাজ্যের রানী দয়াময়ীর চেয়ে 100 গুণ বেশি রূপসী হতে চাই, এমন রূপ যা দেখলে গোটা রাজ্যের মানুষ মোহিত হয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে রাধিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে হতবাক হয়ে গেল। তার গায়ের কালো রং দুগ্ধফেনের মতো শুভ্র, চোখ দুটো হরিণীর মতো আয়ত, আর কুচকুচে কালো চুল পিঠ জুড়ে লুটিয়ে পড়েছে। ওরে রাধি, এই কি রূপ হলো তোর? এক রাতেই এমন বদলে গেলি কি করে? আমি কি চোখের ভুল দেখছি, নাকি তুই সত্যিই আমার রাধিকা? এটা ওপরওয়ালার বরদান মা, তুমি ওসব বুঝবে না। আমি রাজবাড়িতে চললাম। থামুন হে পরমা সুন্দরী, আপনি কে? রাজন্তপুরে কার কাছে এসেছেন? প্রহরী, ভালো করে তাকিয়ে দেখো। প্রতিদিনের দাসী যে রাজবাড়িতে আসা যাওয়া করে, তাকেই আজ চিনতে পারছো না? তুমি সেই রোগা পটকা কাল কুচকুচে রাধিকা? অসম্ভব, তোমার মতো অপ্সরী এই প্রাসাদে কোনো দিন পা রাখেনি। মুহূর্তেই প্রাসাদের চত্বরে সবাই ভিড় করল। দাস দাসী আর সৈন্যরা বিস্ময়ে রাধিকার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই রাজা প্রতাপাদিত্য সেখানে এসে রাধিকাকে দেখে থমকে দাঁড়ালেন। উপর মহলের বাতায়ন থেকে রানী দয়াময়ী নিঃশব্দে সবকিছু দেখছিলেন। কে এই রূপসী? আমাদের রত্নপুরে এমন অপরূপ সুন্দরী ছিল, অথচ আমরা কেউ জানতাম না। এই তো আমার খাস দাসী রাধিকা। যে মেয়ে দিনরাত গোবর মাটি মেখে থাকত, তার শরীরে এত তেজ কোথা থেকে এলো? সেদিন সন্ধ্যায় রাধিকা বাড়ি ফিরে মায়ের জন্য রান্না করল। মা, তোমার প্রিয় কচু শাক রান্না করেছি, চলো খেয়ে নেবে। ওটা আবার কি? আমার প্রিয় খাবার কি রে রাধি? সে কি মা, নিজের পছন্দের খাবারের কথাও ভুলে গেলে? বয়স হয়েছে রে, মাথায় কিছু থাকে না। পরের পূর্ণিমায় রাধিকা সুতোয় দ্বিতীয় গিঁট দিল। এবার তার লক্ষ্য ছিল রাজা প্রতাপাদিত্য। এই রাজ্যের রাজা যেন আমার মোহে অন্ধ হয়ে যান, আমাকে না দেখলে ওনার যেন দিন না কাটে। পরদিন থেকেই রাজার আচরণ সম্পূর্ণ বদলে গেল। তিনি রানী দয়াময়ীকে উপেক্ষা করে সারা দিন রাধিকার আশপাশে ঘুরতে লাগলেন। প্রজাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। দেখেছো ভাই, মহারাজ ইদানিং কেমন যেন হয়ে গেছেন। সারা দিন ওই দাসীটার পেছনে ঘোরের মতো ঘুরে বেড়ান। ও কোনো সাধারণ মেয়ে নয়, নির্ঘাত কোনো ডাইনি বা যক্ষী। রাজাকে কোনো মায়া জালে বন্দি করেছে। রানী দয়াময়ী আর সহ্য করতে না পেরে রাজাকে মাঝপথেই ধরলেন। মহারাজ, আপনি এই রাজ্যের অধীশ্বর। একটা সামান্য পরিচারিকার পেছনে এভাবে ঘুরে বেড়াতে আপনার রাজধর্মে বাধে না? লোকলজ্জার ভয়ও কি চলে গেছে? মুখ সামলে কথা বলো দয়াময়ী। আমি এই রাজ্যের ভাগ্য বিধাতা। আমি কার সাথে কথা বলবো তার জন্য তোমার অনুমতির প্রয়োজন নেই। তুমি নিজের মহলে যাও। আমি আপনার বিবাহিতা স্ত্রী, এই রাজ্যের রানী। আমার সাথে এই অন্যায় করবেন না মহারাজ। অনেক হয়েছে রাধিকা, চলো আমার সভাগৃহে চলো। আর দয়াময়ী, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হও। রানী দয়াময়ী অপমানে ও যন্ত্রণায় ভেঙে পড়লেন। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ রূপের খেলা নয়, এর পেছনে কোনো আসুরি শক্তি আছে। তিনি রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজগুরুকে ডেকে পাঠালেন। রাজগুরুদেব, ওই মেয়েটি মহারাজকে বশ করেছে, কোনো কুহক মন্ত্র বা কালো জাদু করেছে। আপনি এর প্রতিবিধান করুন। রাজগুরু যজ্ঞের আগুন জেলে মন্ত্র পড়ে শেষে নিরাশ হয়ে বলল, হে রানীমা, এ কোনো সাধারণ মানুষের করা জাদু নয়। এ কোনো অলৌকিক এবং অতি প্রাকৃতিক শক্তির মায়া। আমার সমস্ত তন্ত্রমন্ত্র এর সামনে ব্যর্থ। আমি নিরুপায়। এদিকে রাধিকা অহংকারে মত্ত। সে রাতে বাড়ি ফিরলে তার মা তাকে খাবার বেড়ে দিতে গেল। আয় রে বাছা, দুটো অন্ন মুখে বে। আমি কতক্ষণ ধরে পথ চেয়ে বসে আছি। ওইসব গরিবের অন্ন। আমি আজ রাজবাড়িতে 36 ভোগ খেয়ে এসেছি মা।
এখন ওইসব খাবো না। তুমি বরং আমার মাথায় ছোটবেলার মতো হাত বুলিয়ে দাও, আমি ঘুমিয়ে পড়ছি। মাথায় হাত বুলিয়ে দেব তোকে? আমি কি কোনোদিন এমন করেছি নাকি? মা, এ কি বলছো? ছোটবেলায় আমি তোমার কোলে মাথা রেখে ঘুমালে তুমি সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিতে আর বলতে চোখ বুজে ঘুমিয়ে পড়, আমি আছি। এইসব কি তোমার কিছুই মনে নেই মা? না রে, তুই কী সব বলছিস? আমার তো এমন কিছুই মনে পড়ছে না। আর হ্যাঁ রে, রাজবাড়ির ওই প্রতাপাদিত্য লোকটা কে? উনি কেন আমাদের এখানে সৈন্য পাঠিয়েছেন? মা, এ কি বলছো? মহারাজকেও তুমি চিনতে পারছো না? আর আমার ছোটবেলাকার কথাগুলো তোমার একটুও মনে নেই? ধুর পাগলি, তুই বোধহয় ভুল দেখছিস। আমার তো ওসব কিছুই মনে নেই। রাধিকা ক্ষণিকের জন্য ভয় পেল, কিন্তু ক্ষমতার লোভ তার চেয়েও বড় ছিল। তৃতীয় পূর্ণিমায় সে সুতোয় শেষ গিটটা দিল। এই রাজ্যের সমস্ত ক্ষমতা, প্রজাদের ভক্তি আর সম্মান যেন আমার হয়ে যায়। রানী দয়াময়ীকে যেন সবাই ভুলে যায়। পরদিন সকালে রাজা প্রতাপাদিত্য রাজদরবারে এক অভূতপূর্ব ঘোষণা করলেন। প্রজারা রানীর চেয়ে রাধিকাকে বেশি মান্য করতে লাগল। আজ থেকে এই রত্নপুর রাজ্যের রাজপরিবারের সমমর্যাদা দেওয়া হলো রাধিকাকে। তার যে কোনো আদেশ অমান্য করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি কেউ রাধিকার নামে কোনো কটু কথা বলে, তবে তার ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। এ অন্যায়, এ অধর্ম। মহারাজ, আপনি নিজের বিবেক হারিয়েছেন। সৈন্যদের বলছি, এই নারীকে টেনে হিঁচড়ে প্রাসাদের সবচেয়ে ছোট অন্তঃকূপে বন্দি করে রাখা হোক। ওনার রানীর অধিকার আজ থেকে কেড়ে নেওয়া হলো। রানী দয়াময়ী চোখের জলে বিদায় নিলেন। রাধিকা তার মা যোগমায়াকে কুঁড়েঘর থেকে রাজপ্রাসাদে এনে সযত্নে রাখল। মা, দেখো তোমার মেয়ে আজ কি করে দেখিয়েছে। এই গোটা রাজপ্রাসাদ, এই দাস দাসী, হিরে জহরত সব এখন আমাদের। তোমার মেয়ে এখন এই রাজ্যের আসল রানী। তা তো বুঝলাম বাছা, সব তো ভালোই, কিন্তু একটা কথা বলবে? কি কথা মা, বলো না। আচ্ছা, আমার নিজের নামটা কি জানো? আর আমি এর আগে কোথায় থাকতাম? আমার কি তুই ছাড়া আরো কোনো ছেলে মেয়ে আছে রে? তুই বা কে? ও মা, এ কি বলছো তুমি? নিজের নামটাও ভুলে গেলে? আমি যে তোমার মেয়ে রাধিকা। না রে বাছা, মাথায় কেমন যেন অন্ধকার লাগছে, কিচ্ছু মনে পড়ছে না। তুমি কি? মায়ের মুখে এমন অচেনা কথা শুনে রাধিকার বুকটা কেঁপে উঠল। হে ভগবান, হে কি ঘোর বিপদ হলো! আমি মহারাজকে বলি। মহারাজ, ও মহারাজ, শীঘ্রই রাজবৈদ্যকে ডাকুন। আমার মায়ের যেন কি হয়ে গেছে। কে আছিস? প্রধান রাজবৈদ্যকে এক্ষুনি ডেকে আন। এক মুহূর্ত যেন দেরি না হয়। রাজবৈদ্য এসে যোগমায়াকে অনেক পরীক্ষা করলেন। মহারাজ, এ কোনো শারীরিক ব্যাধি নয়। বয়স বাড়ার সাথে সাথে ওনার মস্তিষ্কের শিরাগুলো শুকিয়ে যাচ্ছে। এই স্মৃতির লোপ হওয়া রোগের কোনো চিকিৎসা রাজনিঘণ্টে নেই। আমরা নিরুপায়। না, এ হতে পারে না। কোনো না কোনো ঔষধ তো নিশ্চয় আছে। আমি আমার মাকে এভাবে হারিয়ে যেতে দেব না। রাধিকা ভাবল, এই ঝাড় লণ্ঠনের আলো থেকে দূরে নিজের পুরনো ভাঙা কুটিরে ফিরলে হয়তো মায়ের মন শান্ত হবে। সে মাকে নিয়ে আবার সেই রুক্ষ মাঠের ধারের কুঁড়ে ঘরে ফিরে এলো। কিন্তু যোগমায়ার স্মৃতি দিন দিন আরও আবছা হতে লাগল। এরই মধ্যে আবার পূর্ণিমার রাত এলো। রাধিকার মনের ভেতরের লোভ আর রানী হওয়ার স্বাদ তখনও মরেনি। সে মায়াবী সুতোটা বের করল। মায়ের এই অবস্থা আমি আর দেখতে পারছি না, কিন্তু এই রাজসুখ, মহারাজের ভালোবাসা আমি হাতছাড়া করে কি করে? শেষ গিটটা দিই, মহারাজ যেন আমাকে এই রাজ্যের প্রধান রানী হিসেবে গ্রহণ করে। যেই ভাবা সেই কাজ। পূর্ণিমার রাতে সুতোয় গিঁট দিতেই পরদিন রাজা প্রতাপাদিত্য মহাবিষ্ট হয়ে রাধিকার কুটিরের সামনে এসে হাঁটু গেড়ে বসলেন। রাধিকা, তোমাকে ছাড়া এই সিংহাসন, এই রাজ্য সব আমার কাছে অর্থহীন। আমি তোমাকে রত্নপুরের রানী করতে চাই।
তুমি কি আমাকে বিবাহ করবে? আপনি যখন স্বয়ং প্রস্তাব দিয়েছেন মহারাজ, তখন আমার অমাত করার কোনো উপায়ই নেই। আমি রাজি। রাধিকা আনন্দে নাচতে নাচতে কুটিরের ভেতরে গেল মাকে এই মহা সংবাদের কথা জানাতে। কিন্তু ঘরের কোণে বসে যোগমায়া তখন আপন মনে মাটিতে আঙুল দিয়ে কি যেন হিজিবিজি কাটছিল আর বিড়বিড় করছিল। মা, হো মা, দেখে যাও তোমার মেয়ে আজ কি অসাধ্য সাধন করেছে। মহারাজ নিজে এসে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি এবার এই রাজ্যের আসল রানী হব। আমাদের সব দুঃখ ঘুচে যাবে মা। কি তুমি গা? আমার ঘরে কেন এসেছো? মা, আমি রাধিকা, তোমার একমাত্র মেয়ে। এভাবে ঠাট্টা করো না মা, আমার খুব ভয় করছে। ধুর, আমার কোনো মেয়েটি নেই। আমি একা এই ঘরের কোণে একাই থাকি। আমার কেউ নেই। আমায় একা থাকতে দাও, আমায় মেরো না বাছা। মা গো, আমার দিকে তাকাও। এই চোখ, এই মুখ ভালো করে দেখো। আমি তো তোমার জন্য জঙ্গল থেকে ঔষধ এনেছিলাম, তোমায় খাইয়েছিলাম। চিনতে পারছো না মা? সরো বলছি, সরে যাও আমার সামনে থেকে। আমি কাউকেই চিনি না। আমাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা? মায়ের সেই চরম অবহেলা আর অচেনা চাউনি রাধিকার বুকটাকে তীরের মতো বিঁধল। সে মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। ঠিক তখনই তার সেই রহস্যময়ী বুড়ির কথা মনে পড়ল। হ্যাঁ রে, প্রতি পূর্ণিমার রাতে একটা করে গিট বেঁধে তুই যা চাইবি তাই সত্যি হবে। কিন্তু মনে রাখিস, এর একটা কঠিন মূল্য আছে। এই সুতো তোকে যা দেবে তার বদলে তোর জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা তোর থেকে আস্তে আস্তে কেড়ে নেবে। আমি কত বড় মূর্খ আর কত বড় পাপিষ্ঠী আমি। আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ তো হীরে জহরত ছিল না, সে তো ছিল আমার এই মা। মায়ের এই স্মৃতি যদি চলে যায়, তবে আমার এই রূপ আর সিংহাসন দিয়ে আমি কি করব? হে ভগবান, আমি এ কি করলাম? রাধিকা আর এক মুহূর্ত নষ্ট করল না। সে দৌড়াতে লাগলো। সেখানে পৌঁছতেই সে দেখল বুড়ি আগের মতোই সেখানে বসে আছে। ঠাকুমা, আমায় ক্ষমা করো। আমার কোনো রূপ চাই না, কোনো ক্ষমতাও চাই না। আমার মাকে তুমি ফিরিয়ে দাও। আমার ভুলের জন্য আমার মা আমাকে ভুলে গেছে গো। আমি তো তোকে আগেই হুঁশিয়ার করেছিলাম রে বাছা। লোভের বশে তুই আমার কথা কানে তুলিসনি। প্রতিটা ইচ্ছার একটা মূল্য দিতেই হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দয়া করে কোনো পথ দেখাও। পথ একটাই আছে। এই সুতোর প্রতিটা গিঁট তোকে নিজের হাতে খুলতে হবে। একটা করে গিঁট খুলবি আর তোর রূপ, ক্ষমতা, মহারাজের মোহ সব কর্পূরের মতো উড়ে যাবে। তুই আবার সেই সাধারণ কালো রোগা দাসী হয়ে যাবি। রাজি আছিস? আমি রাজি। আমার মায়ের স্নেহের চেয়ে বড় কোনো কিছু হতেই পারে না, রাজমুকুটও না। তবে আর দেরি করিস না, কারণ তোর মা মানসিকভাবে বিভ্রান্ত হয়ে এই গভীর জঙ্গলের দিকেই ছুটে এসেছে। বেশি দেরি হলে হয়তো চিরদিনের মতো তাকে হারাবি। রাধিকা প্রাসাদের দিকে ফিরে যাবার সময় পথেই মহারাজের দেখা পেল। মহারাজ তার খোঁজে সৈন্যদের নিয়ে জঙ্গলে আসছিলেন। রাধিকা, তুমি এখানে কি করছো? তোমার মা তো পাগলদের মতো বনের দিকে ছুটে গেছেন। আমি সৈন্য পাঠিয়েছি, তুমি চিন্তা করো না। কোনো সৈনিক লাগবে না মহারাজ। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দিন। আমার এই মিথ্যে রূপ আর এই মোহ চাই না। রাধিকা কাঁপা হাতে সুতোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গিঁট খুলে দিল। মুহূর্তেই তার অপ্সরার মতো রূপ মিলিয়ে গিয়ে সে আবার আগের সাধারণ রাধিকায় ফিরে এলো। রাজা প্রতাপাদিত্য যেন গভীর ঘুম থেকে জেগে উঠে চোখ রগড়ে চারপাশ দেখতে লাগলেন। এ কি? আমি এই গভীর জঙ্গলে কি করছি? আর রাধিকা, তুমি বা এখানে কেন? সব ঠিক হয়ে গেছে মহারাজ, আপনি রাজপ্রাসাদে চলুন। রাধিকা রাজাকে নিয়ে প্রাসাদে ফিরতেই কয়েকজন রক্ষী হন্তদন্ত হয়ে ছুটে এলো। মহারাজ, এ কি কাণ্ড! রানী দয়াময়ী প্রাসাদের নিচের অন্ধকার কারাকক্ষে বন্দী আছেন। ওনাকে কি মুক্ত করা হবে না? কি?
রানীমা কারাকক্ষে? কোন সাহসে ওনাকে ওখানে বন্দি করা হলো? শিগগির ওনাকে সসম্মানে মুক্ত করো। রানী দয়াময়ীকে কারাকক্ষ থেকে বের করে আনা হলো। ওনার চোখে তখনও অপমানের জল আর ক্রোধ। তিনি দরবারে এসেই রাধিকাকে আঙুল দেখিয়ে চিৎকার করে উঠলেন, মহারাজ, এই ডাইনি মেয়েটাই সব নষ্টের মূল। ও কোনো কুহক মন্ত্র দিয়ে আপনাকে বশ করেছিল। ওকেই এই মুহূর্তে কারাদণ্ড দিন। রানীমা, আপনার শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। আমি একটা মায়াবী সুতোর লোভে পড়ে এই অনর্থ ঘটিয়েছিলাম। এই বিনিময়ে আমি আমার নিজের মাকে হারিয়েছিলাম। আজ আমার সব মায়া ত্যাগ করলাম, পূর্ণরূপে ফিরে এসেছি। আপনি যা শাস্তি দেবেন আমি তাই মেনে নেব, শুধু আমার মাকে যেন ফিরে পাই। ঠিক সেই মুহূর্তে দরবারের পেছনের দরজা দিয়ে ক্লান্ত পায়ে হেঁটে ভেতরে ঢুকল যোগমায়া। ওরে রাধি, আমি এই রাজবাড়ির ভেতর কিভাবে এলাম রে? আমি তো জঙ্গল দিয়ে হাঁটছিলাম, হঠাৎ যেন মনে হলো এক দীর্ঘ ঘুম থেকে উঠলাম। তুই এখানে দাঁড়িয়ে কেন বাছা? মা, হো মা, তুমি আমায় চিনতে পারছো? তোমার সব মনে পড়েছে মা? পাগল মেয়ে, নিজের পেটের মেয়েকে কি কোনো মা ভুলে যেতে পারে? কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল আমি একটা বড় কুৎসিত স্বপ্ন দেখছিলাম, যেখানে তুই আমার পাশে ছিলি না। রানী দয়াময়ী তখনও রাধিকাকে শাস্তি দেওয়ার জন্য সৈন্যদের আদেশ দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই রাজ দরবারের মাঝখানে এক তীব্র আলোর ঝলকানি দেখা গেল। সেই আলোর মাঝখান থেকে আবির্ভূত হলেন বনের সেই রহস্যময়ী বৃদ্ধা। কে আপনি? এই রাজসভায় কিভাবে এলেন? রানীমা, আমি মানুষের মনের লোভ আর ত্যাগের পরীক্ষা নিই। রাধিকা লোভের বশে ভুল করেছিল সত্য, কিন্তু সে নিজের ভুল বুঝতে পেরে নিজের রূপ, ক্ষমতা, ভবিষ্যৎ সব কিছু বিসর্জন দিয়েছে শুধু তার মায়ের ভালোবাসার জন্য। যে মেয়ে নিজের মায়ের জন্য রাজত্ব ত্যাগ করতে পারে, সে কোনো অপরাধী হতে পারে না। প্রকৃত রানী তো তিনি, যিনি ন্যায়ের সাথে দয়ার বিচার করতে পারেন। কিছুক্ষণ স্তব্ধ থেকে রাধিকার চোখের জল দেখে ওনার মন গলে গেল। রাধিকা, তুমি আমার সাথে অন্যায় করেছিলে, কিন্তু একজন মেয়ের তার মায়ের প্রতি এই আকুলতা আমার মন ছুঁয়ে গেছে। যাও, আমি তোমাকে নিঃশর্ত ক্ষমা করলাম। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞ মহারানী, আমায় ক্ষমা করার জন্য অনেক ধন্যবাদ। চল রে রাধি, এবার ঘরে ফিরি। সেই রহস্যময়ী বৃদ্ধা বাতাসে মিলিয়ে গেলেন। রাজসভার সবাই স্তব্ধ হয়ে রইল। রাধিকা তার মায়ের হাত শক্ত করে ধরে সেই বিশাল প্রাসাদ থেকে বের হয়ে এলো। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো সেটাও জানাতে ভুলবে না যেন। আর আগামী ভিডিওতে তোমরা কার নাম গল্পে দেখতে চাও বা কার নাম যুক্ত করতে চাও, ঝটপট কমেন্টে নিজের নামটা লিখে ফেলো তো। আর আমি পরের ভিডিওতে তোমাদের নামে গল্প বানানোর মন থেকে চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।